শ্রোতা বন্ধুরা, আজকের আরও একটি অলৌকিক ভূতের গল্প পাঠ করে শোনাব। একটি রোমহর্ষক ভূতের গল্প। গল্পের নামও অলৌকিক বটে। এটি লিখেছেন সুভাষ সমজদার। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। আরও একদিনের ঘটনা শুনুন। বিশ্বাস করা না করা আপনার উপর নির্ভর। উর্মিলা মাথা নিচু করলেন। তার চোখের পাতায় নেমে এলো সাবেক স্মৃতি। রাত তখন 1:30 কি 2 হবে। সমস্ত নার্সিং হোমটা গাঢ় স্তব্ধতার ভিতর তলিয়ে গিয়েছে। শুধু ঘুমন্ত রোগীদের নিঃশ্বাস প্রশ্বাসের মৃদু শব্দ শোনা যাচ্ছে। আর কোথাও কোনো আওয়াজ নেই। একটু থেমে তিনি আবার বললেন, নাইট ডিউটিতে আমি কখনো বসি না। বসলেই ঘুম পায়। এই পর্যন্ত বলে মাথাটা একেবারে বুকের উপরে গুজে দিয়ে চুপ করে বসে রইলেন মাঝ বয়সী সেই হেড মেট্রন। কি ঘটেছিল সেদিন ভাবতেও আমার গায়ে কাঁটা দেয়। সেদিন আকাশে মেঘ ছিল, টিপটাপ বৃষ্টি পড়ছিল। আমি রাউন্ড দিয়ে চলেছি বড় হল ঘরটায়। এই একটা ঘরেই 30টি বেড মেল ওয়ার্ড। এই বড় ঘরে রাউন্ড দিতে দিতেই একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেল। উর্মিলা দেবীর বক্তব্যে এত বেশি পরিমাণে আবেগ ছিল, উত্তেজনা ছিল, উচ্ছ্বাসও। সেসব অনাবশ্যক বেনজল না দিয়ে এখন তার কথাগুলো খুব সংক্ষেপে বলা হলো। উর্মিলা দেবী হল ঘরের শেষ প্রান্তে যেতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার পা দুটো যেন আটকে গেল। আর্থারাইটিসের রোগী, 70 বছর বয়স্ক, লাঠি ছাড়া চলাফেরা করতে পারে না। সেই মানুষ দিব্যি তরতর করে বাথরুমে চলে যাচ্ছে। কি করছেন আপনি? পড়ে যাবেন জি। বেড ছেড়ে উঠছেন কেন? এই কথাগুলোই চিৎকার করে তিনি বলতে চেয়েছিলেন, কিন্তু একটা কথাও বলতে পারলেন না তিনি। গলা শুকিয়ে কাঠ, থরথর করে কাঁপছেন। কোনো রকমই টলতে টলতে তিনি যখন তার সিটে যেতে শুরু করলেন, তখন আবার আর এক অদ্ভুত কাণ্ড। 18 নম্বর বেডের সেই আর্থারাইটিসের রোগী যেমন তেমন শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সর্বনাশ, কাকে তিনি দেখলেন? খুঁড়িয়ে খুঁড়িয়ে যাওয়া ছায়ামূর্তি তাহলে কার? আরও একদিন উর্মিলারই এক জুনিয়র নার্স মালতীর ডিউটি ছিল। মালতী খুব ডাকাবুকো ধরনের মেয়ে। সাইকেল চালাতে পারে, 2-3 বার চ্যাম্পিয়ন হয়েছে। সাঁতারে ফার্স্ট হয় বলে। উর্মিদি, আমার কি মনে হয় তোমার নার্ভগুলো খুব উইক। ভাই, তুমি খোয়াব দেখেছ। আমি তো বেশ কয়েকদিনই নাইট ডিউটি দিলাম, কই আমার তো কিছু নজরে পড়েনি। তুই ডাক সাইটে স্পোর্টসম্যান, হেসে হেসে বলে উর্মিলা। তোর সামনে ভূত টুত ঘেঁষতেই পারবে না। বলতে বলতেই আবার গম্ভীর হয়ে গেল উর্মিলা। মুখখানা বিষণ্ণ হয়ে উঠল। গম্ভীর হয়ে বলল, হয়তো নার্ভ উইক, রিটায়ার্ড করতে চলেছি, বয়স তো হয়েছে। কিন্তু জানবি মালতী, আমি যা দেখেছি তা মিথ্যে নয়। কয়েকদিন পর মালতীর ডিউটিতেই ঘটে গেল সেই দুর্ঘটনা। ঠিক কটা বাজে মালতীর খেয়াল নেই। রাউন্ড দিতে দিতে একটু ঝিমুনি এসেছিল। হঠাৎ মালতীর মনে হলো কোথায় যেন কার একটা পায়ের শব্দ হচ্ছে, খটখট খটখট। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো মালতী।
তার নজরে পড়ল ঘরের নিভু নিভু আলোয় আবছায়া অন্ধকারে দীর্ঘ একটা ছায়া ধীর পায়ে চলেছে ২৬ নম্বরের বেডে, একেবারে শেষের বেডে। কে কে ওখানে? চিৎকার করে উঠল মালতী। মুহূর্তে সেই ছায়ামূর্তি ঘরের তরল অন্ধকারে মিলিয়ে গেল। তখনই নার্সিংহোমের দারোয়ান, কেয়ারটেকার এবং অন্যান্য স্টাফদের ডেকে পাঠালো। মালতী বলল, দেখুন তো কোথাও কাউকে দেখা যায় কিনা। তারা তন্ন তন্ন করে চারিদিক, এমনকি বাথরুম ও প্রিভি পর্যন্ত খুঁজে এসে বলল, না দিদিমণি, কোথাও সন্দেহজনক কিছু দেখলাম না। লম্বা সেই ছায়ামূর্তির পরনে ছিল মনে হচ্ছে গেরুয়া আলখাল্লা। এ সবই কি ভুল দেখেছে মনে মনে ভাবে মালতী। দিদিমণি হেড দারোয়ান সূর্যপ্রসাদ গুজগুজ করে হেসে ঝাপসা গলায় বলল, আপনি নতুন এসেছেন, আপনাকে আর কি বলবো, এটা জিন পরিদের আস্তানা মাইজি। একটু থেমে আবার বলল, বড় দিদিমণি উর্মি দিদিও আরও অনেক কিছু জানেন। জিন পরি বলছে কি সূর্য, এটা ভূত প্রেতের ডেরা? সূর্যপ্রসাদ কোনো কথা বলল না। তীব্র অস্বস্তিতে মালতীর মাথার ভেতরটা জ্বলে যেতে লাগলো। সে প্রেততত্ত্বের অনেক দেশি বিদেশি বই পড়েছে, কোনো সত্যি ঘটনার বেশ না থাকলেও তো প্রেতের আবির্ভাব হয় না। ইটালির বিখ্যাত পরকালবিদ অনেক জায়গায় বলেছেন, দেয়ার উইল বি নো স্মোক উইদাউট এনি ফায়ার। এই বাড়িতে কি এমন ঘটেছিল সূর্যপ্রসাদ? মালতী বলল, তুমি সবচেয়ে পুরনো লোক, তুমি নিশ্চয়ই জানো এ বাড়িতে কি হয়েছিল। ভাঙ্গা ভাঙ্গা হিন্দি বাংলা মিশিয়ে সূর্যপ্রসাদ যা বলেছিল সে বিবরণ যেমন জটিল তেমনি দীর্ঘ, এখানে সংক্ষেপে বলা হলো। নার্সিংহোমের বাড়িটা এক সময় ছিল এক বর্ধিষ্ণ মুসলমান শামসুদ্দিন সাহেবের কুঠি বাড়ি। শামসুদ্দিন ছিলেন রহস্যময় মানুষ। কেউ বলতো তাকে পীর পয়গম্বর, মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক জানতেন, পরী বা স্পিরিট নামাতে পারতেন। আবার আর এক দল বলতো লোকটা ছিল ছদ্মবেশী ডাকাত বা লুটেরা। পয়সাওয়ালা লোকদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে যে তার সর্বস্ব লুটিয়ে নিয়ে এই বাড়ির উঠানেই কবর দিয়ে রাখতেন। বলো কি সূর্যপ্রসাদ? আবার সবই শোনা কথা দিদিমণি। তবে জিন পরি কখনো তাদের পুরনো জায়গা ছেড়ে যেতে চায় না। তাই নার্সিংহোমের পিছনে জঙ্গলে ভরা উঠোনে, যেখানে শামসুদ্দিন হতভাগাগুলোকে খুন করে লাশ কবর দিয়ে রাখত, সেইখানে জিনরা ঘোরাফেরা করে। সময় সময় কেমন করুণ কান্নারও শব্দ শোনা যায়। বলো কি সূর্যপ্রসাদ? মালতীর মুখের চিন্তার ছায়া নেমে এলো। বেশ বুঝতে পারল হেড দারোয়ান মিথ্যে বলছে না। শুধু ইটালির প্রেততত্ত্ববিদ লম্ব্রোজা নয়, ফরাসি স্পিরিচুয়ালিস্ট মসিয়ে প্লামারিয়ান, রুশ আধ্যাত্মবাদী এবং মনোবিজ্ঞানী ডক্টর ওম্পেনস্কি প্রমুখদের বই সে মন দিয়ে পড়েছে। এদের প্রত্যেকের এক কথা, আত্মার ধ্বংস নেই, মৃত্যু নেই, সে অব্যয় অক্ষয়, এবং জীবিতকালে যেখানে সে অতৃপ্তি বিষাদ নিয়ে মানুষ মারা যায়, সেইখানে তার স্পিরিট কারণে অকারণে আনাগোনা করে। কিন্তু সূর্যপ্রসাদকে মালতী কিছুই বলল না। এসব জটিল পরলোক তত্ত্ব সে বুঝতে পারবে না। সে উর্মিলার সঙ্গে পরামর্শ করল, এইরকম প্রেত অধ্যুষিত জায়গায় নার্সিংহোম থাকা ঠিক নয়। যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে।
আমাদের নার্সিংহোমের সেক্রেটারি ফটিক চাঁদকে তো চিনিস না? ঘৃণায় আর তাচ্ছিল্যে মুখখানা বেঁকিয়ে বলল উর্মিলা। তিনি ভূতপ্রেতের কথা হেসে উড়িয়ে দেবেন। দেবদ্বিজে পর্যন্ত তার বিশ্বাস নেই, তবু মিটিং ডাকা হলো। মালতীর অনুরোধ রাখলেন সেক্রেটারি, কিন্তু ভূতের উপদ্রব শুনে খুব সংক্ষেপে বললেন, স্রেফ সমাজ বিরোধীদের কাজ। কিন্তু ফটিক চাঁদ বাবুর বিশ্বাস, মালতী দেবীর আত্মা দিয়ে থিওরি সব একেবারে ওলট পালট করে দিল সেই দুর্ঘটনা। রাত তখন বেশি হয়নি। পেশেন্টরা যে যার খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। অল্প পাওয়ারের আলো জ্বলছে। সারা ঘরে কেমন ম্লান রহস্যময় আলো ছড়িয়ে পড়েছে। হঠাৎ 22 নম্বর বেড থেকে একটা শব্দ ভেসে এলো, গো 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 গো। ছুটে গেল অন ডিউটি নার্স রেখা, এলো সিস্টার দিবা, এলো আরও অনেকে। 22 নম্বর এর পেশেন্ট লিভার ক্যান্সার বা সিরোসিস অব লিভারের রোগী। দাশুবাবুর মুখের দুপাশ দিয়ে গাজালা বেরোচ্ছে, চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে পড়েছে। থেমে থেমে ঢোক গিলে গিলে দাশুবাবু যা বললেন তার মোদ্দা কথা হলো, যেই ঘুমাচ্ছিল অমনি দাশুবাবুর মনে হলো তার বুকের উপরে কে যেন চেপে বসলো আর দুহাত দিয়ে গলা চেপে ধরল। বহু চেষ্টা করে ছাড়াতে পারল না, কিন্তু যেই নার্স দিদিরা এসে পড়ল, অমনি যে লোকটা চেপে ধরেছিল সে অন্ধকার করিডোরে মিলিয়ে গেল। মালতী মাথা নিচু করে যেন নিজের মনেই বলল, ফটিক চাঁদ বাবু সমাজ বিরোধীরই যদি হয়, তাহলে সে কোথায় অদৃশ্য হয়ে গেল। একটু থেমে বেশ জোরালো গলায় বলল, এসব ডেডলি স্পিরিটের কাজ। দাশুবাবুকে ভূত ধরা, গলা টেপার খবরটা চারিদিকে প্রচার হয়ে গেল। পেশেন্টরা ছুটি নিয়ে যেতে চাইল। সেক্রেটারি ফটিক চাঁদ বাবু বিপদে পড়ে গেলেন। শুধু ফটিক চাঁদ বাবু, নার্সিংহোমের গভর্নিং বডির প্রধান সভ্য সত্যেন বাবু বললেন, এই জমিটাই অভিশপ্ত। শামসুদ্দিন সাহেব এই বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যায় বাংলাদেশে। তারপর এই জমিটা কিনলেন ঘুষখোরার জমিদার অঙ্কুর চৌধুরী। যেমন দুশ্চরিত্র তেমনি চৌধুরী। এই বাড়িটা ছিল তার প্রমোদ ভবন বা বাগান বাড়ি। এই পর্যন্ত বলে থেমে গেলেন সত্যেন বাবু। আবার ধীরে ধীরে কেমন নিভু নিভু গলায় বললেন, বুঝলেন ফটিক চাঁদ বাবু, আপনার ইয়াং ম্যান ভূত টুত বিশ্বাস করেন না, তবে জমিদার অঙ্কুর চৌধুরী যদি দুই বাইজেকে খুন না করতেন। এরা শুনেছে দুইজন প্রজাকেও খাজনা বাকির দায়ে এমন করে চাবুক মেরেছিলেন, আর একজনকে হাসপাতালে পাঠাতে হয়েছিল, এবং সেখানে লোকটা মারা যদি না যেত, তাহলে আমার মনে হয় দাশুবাবুকে কেউ গলা টিপে ধরতে আসতো না। একটু থেমে, এসব ইভিল স্পিরিটের কাজ। আর বাথরুমের দিকে মিলিয়ে যাওয়া সেই ছায়ামূর্তি? ফটিক চাঁদ বাবু প্রশ্ন করে, এ সবই বিক্ষিপ্ত অতৃপ্ত আত্মার দৌরত্ব বললেন সত্যেন বাবু। আবার বেশ জোরের সঙ্গে ঝেঁকে ঝেঁকে বললেন, জেনে রাখবেন, জীবন ও মৃত্যুর মাঝখানে একটা অনাদিকালের স্রোত বয়ে চলেছে। আকাঙ্ক্ষা কি কোনো কামনা বাসনা অতৃপ্ত থাকলে সেখানে স্পিরিট আসবেই আসবে। তারপর কি হলো? নার্সিংহোম অথরিটি কি নার্সিংহোম বন্ধ করে দিলেন? তারপরের ঘটনা খুব সংক্ষিপ্ত। নার্সিংহোমটায় তালাবদ্ধ করে দেওয়াই হচ্ছিল। আরও 3-4টে ভুতুড়ে ঘটনাও ঘটে গিয়েছিল, যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। নার্সরা এই বাড়িতে কাজ করতে এবং বিশেষ করে নাইট ডিউটি দিতে আপত্তি জানালেন।
দারোয়ান কেয়ারটেকারও বললেন, জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করতে পারবেন না। সব শুনে শুধু সত্যেন বাবু, আচ্ছা বন্ধ করার আমার একটা শেষ ট্রাই করে দেখি বলে সহকর্মীদের সঙ্গে নিচু গলায় অনেকক্ষণ কি যেন আলোচনা করলেন সত্যেন বাবু। অনেকেই চুপ করে থাকলে শুধু ফটিক চাঁদ বলল, কিন্তু স্পিরিট, ঘোস্ট এসবের প্রতিকার কি পুজো পাঠ, শান্তি সত্যায়ন? তা বলতে পারবো না, তবে জেনে রাখবেন, মৃত্যু যন্ত্রণার চিৎকার, আর্তনাদ, চাপা দীর্ঘশ্বাস সব বাড়ির দেওয়ালের গায়ে গায়ে থরে থরে নিঃশব্দে সঞ্চিত থাকে। সত্যেনবাবু বলতে শুরু করলেন, স্থির বিশ্বাসের আলোয় তার চোখ দুটো জলজল করতে লাগলো। বললেন, কোনো শব্দের অনুপরমাণুই কখনো মিলিয়ে যায় না, তাই বলছি। আর কিছু বললেন না। নার্সিংহোমটাকে পুরো ভেঙে আবার মেরামত এবং কালি ফেরানো হলো। তারপরেই আশ্বিনে ধুম করে মহামায়া বা দুর্গার পূজা দেওয়া হলো। হোমযজ্ঞ, আরতি চলল পরপর 7 দিন ধরে। তারপর হলো দরিদ্র ভোজন। তারপর থেকে আর কোনো বিক্ষুব্ধ আত্মার আনাগোনা হয়েছে বলেই শোনা যায়নি। নার্সিংহোমের ভূতের কাণ্ড কারখানা, তারপরে হোমযজ্ঞ, শান্তি সত্যায়ন নিয়ে লোকে এখনো অনেক কিছু বলা বলি করে, অবিশ্বাসের হাসি হাসে। কিন্তু ধনী যে মরে না, যে বাড়িতে যে ঘরে কেউ আত্মহত্যা করেছে, সেই ঘরে যে কখনো গভীর রাতে চাপা আর্তনাদ শোনা যায় না, এসবই এখন বৈজ্ঞানিক সত্য বলে প্রমাণিত হয়ে গিয়েছে। গল্পটি শুনলেন, কেমন লাগলো জানাবেন। ভালো থাকুন সবাই।